সাব্যস্ত হয় আদালত তাকে আবার জেলে প্রেরণ করবে, যদি সে নির্দোষ হয় তাহলে সে স্বাধীন মুক্ত বাংলাদেশে ঘুরে বেড়াবে। গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নাই এবং তাদের উইল উইশার হিসেবে থাকব এবং আমি চাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ, আমার নতুন পার্টি, আরও যারা আছেন সকলকে মিলেমিশে একসাথে একই ছায়াতলে থেকেই আমরা কাজ করব। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, গণতন্ত্রের চর্চার জন্য আমি মনে করছি যে এবং আমরা মনে করছি নতুন রাজনৈতিক দল আসা উচিত। কৃষকের ছেলে এই দেশ চালাবে, শ্রমিকের ছেলে এই দেশ চালাবে, রাজার পুত্র রাজা হবে না, এটি আমাদের পার্থক্য। আবার আপনার কাছে প্রথমে যে বিষয়ে জানতে চাই, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বেশ কিছু রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটেছে, নতুন আরেকটা দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, এটা কি প্রয়োজনে বা কেন প্রয়োজন মনে হচ্ছে যে আরেকটা নতুন রাজনৈতিক দলের? দেখুন, দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্টের কষাঘাতে দেশের মানুষ, রাজনৈতিক দল নানাভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে এবং রাজনৈতিক নোংরা খেলার কারণে মানুষ বলছে আই হেট পলিটিক্স। কিন্তু 24-এর এই জুলাই আগস্টের পর, এই গণ অভ্যুত্থানের পর একটি পলিটিক্যাল রেভলিউশন হয়েছে, যার কারণে মানুষ মনে করছে এখন রাজনৈতিক অঙ্গনে একটি উর্বর সময় এবং মানুষ এখন বলতে শুরু করছে আই লাভ পলিটিক্স। যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, সেই জায়গা থেকে এটি রাজতন্ত্র না, তো এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য, গণতন্ত্রের চর্চার জন্য আমি মনে করছি যে এবং আমরা মনে করছি নতুন রাজনৈতিক দল আসা উচিত এবং নতুন দলে মানুষের সম্পৃক্ততা থাকা উচিত। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন রাজনৈতিক দল আসবে, মত আসবে, গণতন্ত্রের চর্চা হবে। আপনার সাথে আমার মতের মিল নাই থাকতে পারে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। সেই জায়গা থেকে আসলে নতুন রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানাচ্ছি এবং নতুন রাজনৈতিক দলগুলোকে সকলকে কাজ করার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করছি। আরেকটা বিষয় জানতে চাই, রফিকুল আমিন এবং আপনার নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আসছে, এই দলের লক্ষ্য উদ্দেশ্য কি? নতুন যে রাজনৈতিক দল আসতে চলেছে সেটি আগামীকালকে আমাদের আত্মপ্রকাশ, 17ই এপ্রিল। তো আমাদের গঠনতন্ত্র আছে এবং আমাদের কিছু বাণী রয়েছেন, আমাদের মূল মন্ত্র রয়েছেন, সেগুলো আগামীকালকে আপনাদের হাতে অফিসিয়ালি আমরা তুলে দিব। কিন্তু ছোট পরিসরে শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হয়েছেন নারী এবং দুটি দল, বৃহত্তম দুটি রাজনৈতিক দল একাধিকবার ক্ষমতায় থেকেছেন, তাদের প্রধানরা ছিলেন নারী। কিন্তু আপনারা যদি দেখেন সব সময় এই নারীরাই পিছিয়ে আছে এবং বাংলাদেশের নারীরাই কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। এই 24-এ এসেও দেখেন ধর্ষণের শিকার বলেন, নারী নির্যাতন বলেন, ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, নারীরাই কিন্তু পিছিয়ে আছে। ইভেন আপনি যখন চাকুরি থেকে আপনি একটু দৃষ্টি দিবেন, আপনার স্যালারি থেকে আপনার নারী সহকর্মীকে স্যালারিটা একটু কম দেওয়ার চেষ্টা করে। এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূর করার লক্ষ্যে বেসিকলি আমি ফাতিমা তাসনিম ইনোভেটিভ কিছু আমার থিঙ্কিং রয়েছে, সেটি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে নিয়ে কাজ করার লক্ষ্যেই আমার এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এবং সেই সাথে দল মত নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, মগ মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়েই একটি মেসেজ দিতে চাচ্ছি, রাজনৈতিক দল কখনো শাসক হয় না, তারা হয় সেবক। সকলেই কিন্তু দেশ ও জনগণের সেবার জন্য আসে, কিন্তু একটা টাইমের পর প্রতিটা রাজনৈতিক দলের নেতার বয়ান বা রাজনৈতিক দলের কর্মীদের চিন্তাভাবনা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজকে আমার এই কথাটা আগামী 5 বছর পর, 10 বছর পর ঠিক আছে কিনা সেইটা আপনারা দেখে নেবেন। যদি আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, কাজ করার সুযোগ যদি জনগণ আমাদেরকে দেয়, আমরা সেটি দেখিয়ে দিতে চাচ্ছি। আর অন্য 5টি দলের সঙ্গে আপনার দলের পার্থক্যটা কি আছে? আমরা ফিনান্সিয়াল ফ্রিডম চাচ্ছি এবং কৃষকের ছেলে এই দেশ চালাবে, শ্রমিকের ছেলে এই দেশ চালাবে, রাজার পুত্র রাজা হবে না, এটি আমাদের পার্থক্য। আচ্ছা, আপনি যে বিপিনের নেতৃত্বে গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন, সেই দল ছাড়লেন কেন এবং কেন নতুন দল গঠন প্রক্রিয়া যুক্ত হলেন? আমি আমার পদত্যাগ পত্রে সেটি উল্লেখ করেছি। আমি গণ অধিকার পরিষদের একজন সংগঠক এবং নীতি নির্ধারণী ফোরামে আমি ছিলাম তথা উচ্চতর পরিষদের নেত্রী ছিলাম।
আমি সেখানে ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছি। তো সেই জায়গা থেকে আসলে আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম। তো আমি এই 7 বছরে আমার যে নেতৃত্ব হয়েছে, আমার যে জ্ঞান অর্জন হয়েছে, সেটি দেশ ও জাতির বৃহত্তম কল্যাণে, সেটি আরও বৃহত্তম পরিসরে সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার এই সিদ্ধান্ত নেওয়া। গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নাই এবং তাদের উইল উইশার হিসেবে থাকব। এবং আমি চাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ, আমার নতুন পার্টি, আরও যারা আছেন সকলকে মিলেমিশে একসাথে একই ছায়াতলে থেকেই আমরা কাজ করব। আরেকটা বিষয় যেটা জানতে, রফিকুল আমিন সাহেবকে নিয়ে বেশ কিছু বিতর্ক আছে, দেশকে নিয়ে অর্থ আত্মসাৎ দীর্ঘদিন জেল খেটেছিলেন। হ্যাঁ, এমন একজন ব্যক্তির সঙ্গে কেন রাজনৈতিক প্রক্রিয়া যুক্ত হলেন আপনি? এটি আসলে আমার যিনি লয়ার তারকে নিয়ে ওনার সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। তো আমি কিছু বিষয় স্পষ্ট করে জেনেছি এবং তিনি তার আনসারে আমি স্যাটিসফাই হয়েছি। যে বিষয়টি আমি জানতে পেরেছি, ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বৈষম্যের শিকার হয়েছেন এমনটি তিনি জানিয়েছেন। তার উপরে যে মানি লন্ডারিংয়ের যে অভিযোগ এনেছেন সেটি যদি প্রমাণিত হয়, একটি মানুষের 6 বছরের জেল হয়, কিন্তু তার উপরে শুধু অভিযোগ এনেছে, প্রমাণ হয়নি, তিনি 12 বছর জেল খেটেছেন। তো এটি রাজনৈতিক একটি উদ্দেশ্য বা একটা এজেন্ডা বা প্রতিহিংসার শিকার উনি এটি হয়েছেন। এবং মহামান্য আদালতের উপরে আমার আস্থা আছে, শ্রদ্ধা রেখে বলছি, এটি বিচার প্রক্রিয়াধীন একটি বিষয়, সেটি মহামান্য আদালতের সিদ্ধান্ত নেবেন, তিনি এই বিচারক এই রায় দিবেন। এই বিষয় নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ এই বিষয়টি আসলে আমার মন্তব্য করার বিষয় না, কারণ আমি তার ব্যবসায়িক পার্টনার না। সে যেহেতু এখন জামিনে আছেন, সে এই দেশের নাগরিক, তার রাজনীতি করার অধিকার আছে। আমার তার সাথে রাজনৈতিক সখ্যতা, ব্যবসায়িক সখ্যতা না। সে যদি দোষী সাব্যস্ত হয়, আদালত তাকে আবার জেলে প্রেরণ করবে। যদি সে নির্দোষ হয়, তাহলে সে স্বাধীন মুক্ত বাংলাদেশে ঘুরে বেড়াবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে প্রতিটি রাজনৈতিক দলে অনেক বহু সংখ্যক কর্মী প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের এখানে কোনো পরিচিত মুখ আছে আপনি ছাড়া, যারা সারা দেশে আপনাদের সংগঠনে বোঝাতে পারবে? আসলে একটা কথা আছে যে কাজ আসলে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, কাজ করতে করতেই আসলে মানুষ দক্ষতার পরিচয় দেয়। এখানে নবীন এবং পুরাতন সকলকে নিয়েই আমরা একটি মিলন মেলা এবং সকলকে নিয়েই কাজ করছি। আমাদের যারা পরিচিতি আছে বা আমরা যারা কাজ করছি, আমরা তো সবসময় একটি চেষ্টা করব তৃণমূলে আমাদের এই বার্তাটি যেন পৌঁছে যায় এবং যারা নতুন যারা আসবেন তাদেরকে নিয়েও কাজ করব। তবে আছে সংখ্যায় খুব কম, কিন্তু আমরা সেটি নিয়ে ভাবছি না এবং বিচলিতও নেই, কারণ সারা বাংলাদেশেই আমাদের যে আগামী সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করছি এবং আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করেছি। তাদের যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা এগোচ্ছি এবং আমরা নিবন্ধন প্রত্যাশী। আশা করি নির্বাচন কমিশন তার বিচক্ষণতার মধ্য দিয়ে আমাদের নিবন্ধনটা দিবেন এবং সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং সারা বাংলাদেশে যে আমাদের ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে নিশ্চয়ই ব্যালটে বিপ্লব ঘটাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি ভাবছেন? আগামী সংসদ নির্বাচনে আমরা 300 আসনে প্রার্থী দিব। তবে পলিটিক্যাল যে প্রসেস রয়েছে বা পরিবেশ পরিস্থিতি যে তৈরি হবে নির্বাচনকে ঘিরে, তার উপরে আসলে ডিপেন্ড করে তখনকার যুগোপযোগী সিদ্ধান্ত আমরা নিব। তবে এখনই নির্বাচনের আগে আমি এনশিওর করতে পারছি না, এখন সেটা আসলে বলাটা ডিফিকাল্ট। বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, এই বিষয়ে আপনার ভাবনা কি? সেটা তার পার্টির এজেন্ডা বা তার পার্টির মতামত, সে ব্যাপারে সেখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে 16 বছরের জঞ্জাল আসলে 6 মাসে এড়ানো বা সেটাকে সমাধান করা সম্ভব না, একটু সময় দেওয়া উচিত। আমাদের সকলের অহংকার যিনি রয়েছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যেভাবে করে কাজ করছেন আমার মনে হয় তাকে আরেকটু সময় দেওয়া উচিত এবং তিনি যেভাবে করে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরছেন এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করছেন, সকল রাজনৈতিক দলকে আসলে তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে আপনার ভাবনা কি বা উনি কেমন কাজ করছেন আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা ফাংশন করছেন না এবং ঢাকা শহরে জ্যাম, তারপরে ধর্ষণ, খুন, লুটতরাজ, এই বিষয়টা আসলে কন্ট্রোল করতে পারছেন না। বাট আমার আকাশ সীমা, আমার নৌসীমা, আমার স্থলবন্দর এবং আন্তর্জাতিকভাবে আমার অ্যাকসেপ্টেন্সি সব কিছু দারুণভাবে তুলে ধরেছে।
আমরা প্রাউড ফিল করি তাকে নিয়ে। কিন্তু এখানে ইন্টারনাল কিছু আমাদের ডোমেস্টিক কিছু কনফ্লিক্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রশাসনের ভিতরে। দেখেন, দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিস্টের সময় নিয়োগ হওয়া সকল অফিসার সবাইকে তো এখান থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তারা ইচ্ছে করে ফাংশন করছেন না তাকে বিতর্কিত করার জন্য। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে দেওয়া উচিত, এবং তরুণ যে বেকার যারা রয়েছেন, শিক্ষিত যুবক যারা রয়েছেন, তাদের যোগ্যতা ভিত্তিতে তাদেরকে চাকরিতে নেওয়া উচিত, এবং এমন একটা ফোর্স এখনই নিয়োগ দেওয়া উচিত যারা এই বিষয়টা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাপোর্ট হিসেবে তাদেরকে আসলে সাপোর্ট দিবে। এবং এই যে লুট তরাজ চলছে, ভাঙচুর চলছে, আইনের সুশাসন হচ্ছে না, এই যে ধর্ষণ হচ্ছে, এগুলো আসলে রোধ করা উচিত। তাহলেই একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পাবো বলে মনে করছি। বেকারদের জন্য আপনারা কি করছেন? বেকার যুব সমাজ, বিশেষ করে আমাদের তো দেশের সর্ববৃহৎ একটা অংশ হচ্ছে বেকার, তাদের জন্য আপনাদের দলের বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা? আমি শুরুতেই বলেছি, আমার রাজনৈতিক দলের এজেন্ডা বা আমাদের মিশন হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। এই ফিনান্সিয়াল ফ্রিডম, এই যে বিপ্লব, এই ফিনান্সিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে আমরা সকলকে একীভূত একটি ছায়াতলে, একটি